ধরুন কোনো এক সন্ধ্যায় আকাশের তারা দেখছেন, এমন সময় খসে পড়া তারার মতো মিসাইল আসছে আপনার দিকে ধেয়ে এবং বুঝতে পারলেন পৃথিবীতে শুরু হলো থার্ড ওয়ার্ল্ড ওয়ার। প্রথম বিশ্বযুদ্ধ হয় 1917 সালে। এটি শেষ হবার প্রায় 2 যুগ পর শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। প্রশ্ন হলো, তৃতীয় বিশ্বযুদ্ধ কি খুব কাছে? ফেমাস বুলগেরিয়ান মিস্টিক বাবা ভাঙ্গা ভবিষ্যৎবাণী করেন 2025 হবে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা। আসলেই কি তাই? কোনো দৈব বলে নয়, ফ্যাক্টস এবং অ্যানালাইসিসের মাধ্যমে আজকে জানবো আসলেই তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে কিনা। হোয়াট ইজ ওয়ার্ল্ড ওয়ার? দুটো ওয়ার্ল্ড ওয়ার পাড়ি দেবার পর এটাকে নতুন করে সংজ্ঞায়িত করার প্রয়োজন পড়ে না, কিন্তু তবুও অ্যানালাইসিসের খাতিরে বলা যায় ওয়ার্ল্ড ওয়ার এমন একটি ব্যাপক সশস্ত্র সংঘাত যা একাধিক মহাদেশ বা সমগ্র বিশ্বকে প্রভাবিত করে, যেখানে বহু দেশ সরাসরি বা পরোক্ষভাবে অংশগ্রহণ করে এবং যার রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রভাব দীর্ঘস্থায়ী হয়। এখন এই ওয়ার্ল্ড ওয়ারের মানে এক এক দেশের কাছে এক এক রকম হতে পারে। যেমন ওয়েস্টার্নদের মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হলেও রাশিয়ানদের কাছে কিন্তু সেটা গ্রেট প্যাট্রিয়টিক ওয়ার, মানে তাদের কাছে সেটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের মতো। আসল ব্যাপার সেখানেই, এক দেশ বাঁচতে চাইবে, আরেক দেশ ক্ষমতা চাইবে আরও বেশি। ওয়ার্ল্ড ওয়ার 3 এর কথা আসলেই সবার প্রথম চিন্তাটা আসে নিউক্লিয়ার অ্যাটাক নিয়ে। যদি নিউক্লিয়ার অ্যাটাক হয় এর ক্ষতি এত বিশাল হবে যে সেটা নিয়ে এখন কথা বলাটাই হয়তো বৃথা। ফার্স্ট ও সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর আমাদের সাবকনশিয়াস মাইন্ডে ভেবে নেয় যে ট্যাঙ্ক, সাবমেরিন, অনেক সৈন্য, এসব দিয়েই হবে যুদ্ধ, এবং আমরা এক প্রকার শিওর যে ওয়ার্ল্ড ওয়ার 3 হলেও আমাদের জীবদ্দশায় তো আর হচ্ছে না। আমাদের কেস অ্যানালাইসিস অনুযায়ী ওয়ার্ল্ড ওয়ার 3 হবে কি হবে না সেটা বোঝার সুবিধার্থে ওয়ার্ল্ড ওয়ার 3কে মোটা দাগে 4টি স্টেজে ভাগ করছি। স্টেজ 1 হলো ডিপ্লোম্যাটিক ব্রেকডাউন ও স্ট্র্যাটেজিক কম্পিটিশন। এই স্টেজে বিশ্বের বিভিন্ন দেশ অনেক বেশি পক্ষপাত করতে থাকবে, যার কারণে রাজনৈতিক ব্লক তৈরি হবে, এবং এই কনসেপ্টটার মূল হোতা হলো যুক্তরাষ্ট্র, চীন। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI পশ্চিমা প্রধান বাণিজ্য পথগুলোকে চ্যালেঞ্জ করছে, যেখানে রাশিয়া পূর্ব ইউরোপে ন্যাটোর প্রভাব কমানোর চেষ্টা করছে, যার কারণে কিছু গ্রুপিং হচ্ছে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পদক্ষেপের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে, কিন্তু চীনও তার প্রযুক্তি সেক্টরে বাড়তি নিষেধাজ্ঞার সম্মুখীন হচ্ছে। ডিপসিকের কথা তো জানিনি, সেখানে চীনকে অনেক চিপ সরবরাহ করেনি আমেরিকা, যা একটি নতুন অর্থনৈতিক যুদ্ধে পরিণত হচ্ছে। এটি এমন এক নতুন অর্থনৈতিক যুদ্ধক্ষেত্র তৈরি করেছে যেখানে শক্তিধর দেশগুলো একে অপরকে অর্থনৈতিকভাবে চাপ দিয়ে নিজেদের আধিপত্য বজায় রাখতে চায়। কূটনৈতিক অবনতির ফলে দেশগুলো পারমাণবিক শক্তির প্রতি আরও আগ্রহী হতে পারে। তারা পারমাণবিক অস্ত্রকে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা বা ক্ষমতার দমনকারী হাতিয়ার হিসেবে গ্রহণ করতে পারে। উদাহরণস্বরূপ ইরানের পারমাণবিক পরিকল্পনা, যা স্থিতিশীল কূটনৈতিক পথ খুঁজে না পাওয়ার ফলস্বরূপ সামনে এসেছে। এই সময়ে পারমাণবিক অস্ত্রের বিস্তার প্রতিরোধকারী আন্তর্জাতিক চুক্তি যেমন NPT ভেঙে যেতে পারে, এবং এর মাধ্যমে আরও দেশ পারমাণবিক শক্তির দিকে ঝুঁকতে পারে। ওয়ার্ল্ড ওয়ার 3 এর স্টেজ 2 হতে পারে প্রক্সি ওয়ার। প্রক্সি যুদ্ধ এমন সংঘাত যেখানে প্রধান শক্তিধর রাষ্ট্রগুলো সরাসরি লড়াইয়ের পরিবর্তে তৃতীয় পক্ষের মাধ্যমে নিজেদের স্বার্থ রক্ষা করে। এই ধরনের যুদ্ধের মাধ্যমে বড় শক্তিগুলো নিজেদের কৌশলগত লক্ষ্য অর্জন করতে চায়, তবে সরাসরি সংঘর্ষ এড়াতে চায়। ইউক্রেনের চলমান সংঘাত একটি স্পষ্ট প্রক্সি যুদ্ধের উদাহরণ। রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সরাসরি আক্রমণ চালালেও পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাজ্য, ইউক্রেনকে অস্ত্র ও আর্থিক সহায়তা প্রদান করে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করছে। রুশ রাষ্ট্রদূত আন্দ্রেই কেলিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তারা ইউক্রেনের মাধ্যমে রাশিয়ার বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ চালাচ্ছে। সুদানে চলমান সংঘাত একটি জটিল প্রক্সি যুদ্ধের রূপ নিয়েছে। সুদানের সেনাবাহিনী এবং র্যাপিড সাপোর্ট ফোর্সেস এর মধ্যে লড়াইয়ের মিশর, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং রাশিয়া বিভিন্ন পক্ষকে সমর্থন দিচ্ছে। এই বহুমাত্রিক হস্তক্ষেপের ফলে সুদানে
মানবিক সংকট তৈরি হয়েছে। এছাড়া যদি সিরিয়াতে যুদ্ধ হয় তা মিডল ইস্টে আরও বড় যুদ্ধের কারণ হতে পারে, যেমন সৌদি আরব, ইরান, তুর্কি, ইসরায়েল এবং রাশিয়া সবাই ওই সংঘাতে নিজেদের স্বার্থ রক্ষা করতে একে অপরকে সমর্থন করতে পারে, যা ইউএস এবং ইউরোপীয় ইউনিয়নকে আরও বেশি জড়িত করে ফেলতে পারে। এমনকি আফ্রিকাতে চীন এবং রাশিয়া বিভিন্ন রিসোর্সেস যেমন তেল, খনিজ, রেয়ার আর্থ মেটালস এসবের জন্য প্রক্সি ওয়ার চালাতে পারে, যার ফলে বিশ্বব্যাপী অস্থিতিশীলতা তৈরি হবে। এই প্রক্সি ওয়ার যখন আরও বড় পর্যায়ে চলে যাবে তখন রাষ্ট্রগুলো নিজেদের স্বার্থের জন্য আরও মরিয়া হয়ে উঠবে এবং চলে যাবে স্টেজ 3-তে। স্টেজ 3 হলো ওপেন মিলিটারি অ্যাটাক এবং আঞ্চলিক যুদ্ধ। এই পর্যায়ে প্রধান শক্তিধর দেশগুলো সম্পূর্ণ সামরিক শক্তি নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়বে। আগে যেখানে প্রক্সি ওয়ার বা কূটনৈতিক প্রতিযোগিতা ছিল, এখন সরাসরি এবং বৃহৎ আকারের যুদ্ধ শুরু হবে। উদাহরণস্বরূপ, যদি চীন তাইওয়ান নিয়ে উত্তেজনা বাড়ে এবং যুক্তরাষ্ট্র তাইওয়ানকে সরাসরি সমর্থন দেয়, তবে এটি চীন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রকাশ্য সামরিক সংঘর্ষে রূপ নিতে পারে। এছাড়া উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে উত্তেজনা পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বাড়াতে পারে, যেখানে যুক্তরাষ্ট্র ও চীন দুপক্ষের সমর্থনে জড়িয়ে পড়তে পারে। অ্যানালাইসিসের এই পর্যায়ে এসে আমরা আরেকটু ক্রুশাল চিন্তা করব। অনুমান করতে পারি এই স্টেজে এসে বিশ্বযুদ্ধের সরাসরি সূচনা ঘটতে পারে কিছু নির্দিষ্ট ঘটনার কারণে। গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আক্রমণ। এই হলে পারমাণবিক কেন্দ্র বা তেল শোধনাগারে বড় ধরনের হামলা হবে। সাইবার অ্যাটাক, যেটি জাতীয় নিরাপত্তা, ব্যাংকিং সিস্টেম বা সামরিক যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করতে পারে, ফলে যুদ্ধ বেগবান হবে। উচ্চপদস্থ নেতার অ্যাসাসিনেশন, যেমন প্রথম বিশ্বযুদ্ধে অস্ট্রিয়ার আর্চ ডিউক কার্ডিনান্ডের হত্যা যুদ্ধের স্ফুলিঙ্গ জ্বালিয়েছিল, তেমনি আধুনিককালে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রপ্রধানের মৃত্যু সরাসরি সূচনা করতে পারে যুদ্ধের। বর্তমান বিশ্বে সামরিক উত্তেজনা ও আঞ্চলিক সংঘাতের মাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। 2023 সালে 59টি সশস্ত্র সংঘাত রেকর্ড করা হয়, যা কোল্ড ওয়ারের পর সর্বোচ্চ। অ্যান্ড দেন দ্য লাস্ট স্টেজ, পুরো দমে যুদ্ধ শুরু, যেটাকে অ্যাকচুয়ালি আমরা ওয়ার্ল্ড ওয়ার 3 বা এমন কোনো নামে বিশেষায়িত করব। এটি হলো এমন এক পর্যায় যেখানে প্রধান শক্তিগুলো সরাসরি এবং ব্যাপক সামরিক সংঘাতে জড়িয়ে পড়ে, যা স্থল, সমুদ্র, আকাশ এবং মহাকাশ পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। এই অবস্থায় টোটাল ওয়ার ঘোষণা করা হয়, যেখানে সম্পূর্ণ জাতি যুদ্ধের জন্য উৎসর্গীকৃত হয় এবং অর্থনৈতিক ও শিল্প কারখানা সামরিক চাহিদা মেটাতে কাজ করে। নিউক্লিয়ার এবং কেমিক্যাল ওয়েপন্স ব্যবহারের সম্ভাবনা বেড়ে যাবে, যেমন রাশিয়া ও ন্যাটোর মধ্যে উল্লেখযোগ্য হারে উত্তেজনার কারণে ইউরোপ ও পারমাণবিক যুদ্ধের ঝুঁকিতে পড়বে। গ্লোবাল ইকোনমিক কলাপস দেখা দিবে, কারণ আন্তর্জাতিক বাণিজ্য ভেঙে পড়বে এবং দেশগুলো যুদ্ধকালীন চাহিদা মেটাতে সম্পদ জমা করবে। উদাহরণস্বরূপ, ইউক্রেন যুদ্ধ বৈশ্বিক মুদ্রাস্ফীতি ও জ্বালানি সংকট সৃষ্টি করেছে। হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস ভয়াবহ রূপ নেবে, লক্ষ লক্ষ মানুষ শরণার্থী হয়ে পড়বে, যেমনটি আমরা সিরিয়া ও ইউক্রেন যুদ্ধের সময় দেখেছি। টেকনোলজিক্যাল ওয়ারফেয়ার, এর মধ্যে এআই, ড্রোন ও সাইবার হামলা ব্যবহৃত হয়, যা শত্রু দেশের অবকাঠামো অচল করে দিতে পারে, যেমন ইরান, রাশিয়া ও চীনের সাইবার ক্ষমতা ইতিমধ্যে পশ্চিমা দেশগুলোর জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে। এই তো গেল ওয়ার্ল্ড ওয়ার 3 এর কি কি স্টেজ হতে পারে। এখন সত্যিকারের প্রশ্ন, ওয়ার্ল্ড ওয়ার 3 কি আসলেই খুব কাছে? বিশ্লেষণ করলে দেখা যায় বর্তমান বিশ্ব পরিস্থিতি ওয়ার্ল্ড ওয়ার 3 এর দিকে এগিয়ে যাওয়ায় বেশ কিছু ইঙ্গিত দেয়। উদাহরণস্বরূপ, গ্লোবাল কনফ্লিক্ট ট্র্যাকার অনুযায়ী বর্তমানে 27টিরও বেশি বড় ধরনের সংঘাত চলছে, যার মধ্যে বেশিরভাগই সুপার পাওয়ারদের প্রত্যক্ষ বা পরোক্ষ হস্তক্ষেপের ফল। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের রিপোর্ট অনুযায়ী 2024 সালে বিশ্বজুড়ে সামরিক ব্যয়ের পরিমাণ ছিল প্রায় $2.4 ট্রিলিয়ন, যা ইতিহাসে সর্বোচ্চ। এর পাশাপাশি ন্যাটো এবং রাশিয়ার মধ্যে প্রায় 100টিরও বেশি সামরিক মহড়া হয়েছে গত বছর, এবং চীন ও তাইওয়ানের মধ্যে 32% বেশি আকাশসীমা লঙ্ঘনের ঘটনা ঘটছে। মিডল ইস্ট এবং সাউথ চায়না সিয়ে উত্তেজনা ক্রমশ বেড়েই চলেছে, যার ফলে সংঘাতের ঝুঁকি বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এত সব পরিসংখ্যানের আলোকে বলা যায় আমরা ওয়ার্ল্ড ওয়ার 3 থেকে সত্যিই কতটা দূরে।
হয়তো কি একটা ভুল পদক্ষেপ, হয়তো একটা মিসক্যালকুলেশন, আর তখনই শুরু হতে পারে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ।